রাত অনেক গভীর, চারিদিকে সবাই ঘুমিয়ে পড়েছে। একটা ছায়া মূর্তি হেঁটে চলেছে বাড়ির চাতাল দিয়ে। তার উদ্দেশ্য যে কি তা ঠিক বোঝা যাচ্ছে না, তবে অপর এক ছায়া মূর্তি পিছু নিয়েছে তার। প্রথম ছায়া মূর্তিটা একটা ঘরে প্রবেশ করতেই দ্বিতীয় ছায়া মূর্তি তার পিছু পিছু সেই ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। তারপর হিস হিসে গলায় বলে ওঠে, কি ভেবেছিস এখানে থাকবি, তাও আবার আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে? আমি আমার শিকারকে এত সহজে ছাড়ি না। সেই ছায়ামূর্তি কোনো উত্তর দেয় না, চুপচাপ এদিক ওদিক দেখতে থাকে। এটা দেখে সে আবার বলে, কিরে, এবার কি করবি তুই শুনি? কে বাঁচাবে তোকে? সে এবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। তার গলা দিয়ে যেন কোনো স্বর বেরোচ্ছে না। হঠাৎই সে হাতের কাছে থাকা একটা জিনিস ছুঁড়ে মারে। অন্ধকারের দরুন তেমন কিছু দেখা যায় না, তবে আওয়াজ শুনে মনে হলো যেন একটা ফুলদানি ছুঁড়ছে সে। আমাকে মারলে তো জেল হবে, আর তখন তো তোর কালো অতীত সবার সামনে চলে আসবে। পারবি সেটা সহ্য করতে? কথাটা শুনে সেই ছায়ামূর্তি এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে। ওকে এভাবে ভয়ে কাঁপতে দেখে অন্য এক ছায়ামূর্তি অট্টহাসি করতে শুরু করে দেয়। ওকে এইভাবে হাসতে দেখে ওই ছায়ামূর্তি দুই হাত দিয়ে দুই কান চেপে ধরে একটা জোরে চিৎকার করে। চুপ করো। তারপরে হাতের কাছে থাকা একটা লাঠি দিয়ে তার মাথায় খুব জোরে আঘাত করে। সেখান থেকে পালিয়ে যায়। সেই ছায়ামূর্তি কাতর একটা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে। ধর ধর, চোরগুলোকে ধর রে বলে চিৎকার করে ওঠেন। একদল চোর কখন যে উঠোন পেরিয়ে বাড়িতে প্রবেশ করেছিল তা কারো জানা নেই। লক্ষ্মীনারায়ণ বাবু তাদের ধরতে গেলে তার মাথায় একটা লাঠির বাড়ি দিয়ে পালায় তারা। ওনার ড্রাইভার আর বাড়ির কাজের লোক চেষ্টা করেও ধরতে পারে না তাদের। মাথায় কি যন্ত্রণা করছে। এই চোরগুলো যেন দিনের পর দিন সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। দেখি কি কি নিয়ে গেল আবার। কথাগুলো বলতে বলতে উঠে দাঁড়ালেন লক্ষ্মীনারায়ণ বাবু। তারপর একবার ঘরটা ভালো করে দেখে নেন। তবে অবাক করা বিষয়ে তেমন কিছুই চুরি হয়নি, একটা বন্দুক ছাড়া। অবশ্য ওই বন্দুকের একটা মাহাত্ম্য আছে। এসব ভেবে উনি কোনো রকমে উঠে বাড়ির বাইরে গেলেন। তারপর ড্রাইভারকে বললেন, শোনো, আগে আমরা যাব ডাক্তারের কাছে, তারপর যাব থানায়। আজ আমার বোনের ছেলে আর তার দুই বন্ধু আসবে, আর এখন নাকি এইরকম একটা ঘটনা ঘটলো। চলো তাড়াতাড়ি। ড্রাইভার তার কথায় সম্মতি জানিয়ে তাকে নিয়ে রওনা দিল। আগে ডাক্তারের কাছে গিয়ে মাথায় ব্যান্ডেজ করালো, তারপর গেল থানায়। তাকে দেখে বড়বাবু এগিয়ে এলেন। আরে লক্ষ্মীনারায়ণ বাবু যে, আপনার কি অবস্থা? কি করে হলো এসব? আসুন আসুন, বসুন আগে, তারপর কথা হবে। এরপর ওরা দুজনেই বসে বড়বাবু এক কনস্টেবলকে বলে জল ও চা আনালেন। জলটা খেয়ে নিয়ে লক্ষ্মীনারায়ণ বাবু বললেন, সব বলছি। আসলে আজ এখানে আসার অন্য একটা কারণ আছে। সে তো বুঝতেই পারছি, নয়তো বাড়ির পুজো ছেড়ে আপনি আর এখানে আসতেন? আসলে শুরু থেকেই বলি, আমি এই বাড়িতেই থাকি, সেটা আপনি জানেন। বাড়ির ছেলের মতোই থাকি, সে কথা থাক। আমি প্রতিদিন রাতের বেলা একবার উঠি। আসলে আমার ঘুম নিয়ে একটু সমস্যা আছে।
তাই ডাক্তারের পরামর্শে মাঝে মাঝে একটু হাঁটি। কাজ করে হাঁটতে একটু রাত হয়, ততক্ষণে বাকিরা ঘুমিয়ে পড়ে। তো কাল রাতে যখন উঠি তখন নিচে এসে মনে হয় কে যেন হেঁটে গেল। আমি গিয়ে তার পিছু নিই। তারপর সে আমাদের গুম ঘরে, যেখানে অনেক দামি জিনিস আছে, সেখানে যায়। আমিও তার পিছু পিছু সে ঘরে যাই। তবে কিছু বোঝার আগেই সে আমার মাথায় একটা ভারী কিছু দিয়ে আঘাত করে তারপর সেখান থেকে পালিয়ে যায়। ওই আঘাতের ফলে আমি অজ্ঞান হয়ে যাই। আর যখন সকালবেলা জ্ঞান ফেরে তখন বাড়ির কেউ ওঠেনি। তাই আমি একবার ওই ঘরটা ভালো করে দেখে নিয়ে ড্রাইভারকে বলে সোজা ডাক্তারের কাছে, আর তারপর সেখান থেকে এখানে আসি কমপ্লেন লেখাতে। আপনি বলছেন আপনি তাকে পেছন থেকে দেখেছেন, তাহলে আপনাকে আর জিজ্ঞেস করছি না যে তাকে দেখতে কেমন বা কিছু, কারণ সেটা বোধহয় আপনি বলতেও পারবেন না। তবে কি কি চুরি গেছে যদি একটু বলেন তাহলে আমাদের সুবিধা হয়। তাই তো সবচেয়ে আশ্চর্যের ব্যাপার বড়বাবু। ওই ঘর থেকে কেবলমাত্র দুনলা বন্দুক ছাড়া আর কিছুই চুরি যায়নি। আপনি তো জানেন ওই বাড়ির ঐতিহ্য অনুযায়ী এখনো মায়ের পুজো শুরু হয় ওই বন্দুক দিয়ে শূন্যে গুলি করে। ওই বন্দুকটাই কেবল চুরি গেছে। সত্যি অবাক করা বিষয়, একটা বন্দুক নিতে চোর এসেছিল। আচ্ছা, আপনি ওই বন্দুকটা সম্পর্কে আর কিছু বলতে পারবেন? বন্দুক সম্পর্কে বলতে, এটা অনেক বছরের পুরনো বন্দুক। শুধু তাই নয়, ওই বন্দুকে কখনো গুলি ভরা থাকে না। পুজোর সময় 3টে গুলি ভরা হয় আর 3 বার ফায়ার হয়। ওই গুলি আমরা অর্ডার দিয়ে আনাই। অ্যান্টিক হিসাবে বেশ ভালোই দাম হবে ওটার। আচ্ছা, আপনি বললেন চোর আপনার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করেছে। হতে পারে ওই বন্দুক দিয়ে আঘাত করেছে, তারপর ওটা নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, তা হতে পারে। আপনি একটু দেখুন যাতে বন্দুকটা পাওয়া যায়। যদিও আরো একটা বন্দুক আছে, তাও এইটা আমাদের বাড়ির একটা ঐতিহ্য বলতে পারেন। আর একটা যেটা আছে সেটা দিয়ে কালকের কাজ চলে গেলেও বাড়ির ঐতিহ্যকে এইভাবে হারানোটা ঠিক নয়। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আমি আপনাকে কথা দিচ্ছি পুজোর মধ্যেই ওই বন্দুক আমরা আপনাদের হাতে তুলে দেব। সাথে যে চোর সেও যোগ্য শাস্তি পাবে। এরপর লক্ষ্মীনারায়ণ বাবু আরো কিছুক্ষণ ওনার সাথে কথা বলে নিজের বাড়ি চলে আসেন। বাড়ি এসে সবাইকে সবটা জানান। বাকিরা বেশ চিন্তায় পড়ে যায়। তাদের মন কিছুটা খারাপ হয়ে যায় যে এতদিনের ঐতিহ্যবাহী ওই বন্দুক দিয়ে এবার আর ফায়ার করে মাকে আগমনী বার্তা জানানো হবে না। তবে এই নিয়ে আর কোনো কথা হয় না। আজ 2 দিন ধরে চাতক পাখির মতো ক্যালেন্ডারের দিকে তাকিয়ে বসে আছে আদিত্য। এটা অনিমেষ লক্ষ্য করেছে ভালো মতো, তবে কিছু বলেনি ওকে। তবে আজ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে ও। আদিত্য একটা খাতা পেন নিয়ে বসে কিসব লিখছে আর কাগজটা ছিঁড়ে ছুঁড়ে ফেলছে। আদিত্য একটা কাগজ ধরে নিয়ে বলে, বলি হলোটা কি? এসব কি করছিস? পুজো এসে গেল। হ্যাঁ, সে আমিও জানি, কিন্তু তুই এসব কি করছিস? ওর কথা শুনে অনিমেষ এক লাফে ওর সামনে এসে দাঁড়ায়। তারপর নিজের হাতের 2টো আঙুল নাচাতে নাচাতে বলে, যে কোনো একটা পছন্দ কর। ছুটি পাবো কি পাবো না? এটা কোনো কথা? এসব হয় না। হয় ব্রাদার, হয়। নেই, তাড়াতাড়ি নেই। ওকে, যা হয়েছে, শান্তি। ইয়েস, ছুটি পাবো। আর এটা যদি মেলে তুই এবার পুজোয় নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ কেন? কি আছে ওখানে? আরে ওইখানে ওই বনেদি বাড়িটা আছে না, ওই বাড়ির পুজো দেখতে যাব। গ্রামের পুজো মজাই আলাদা। তুই ওখানে যাবি? শিওর? ওমা, কেন নয়? মানসি নিমন্ত্রণটা তোকে ফোন করে করেছে, তবে আমাদেরও তো সাথে যেতে বলেছে। ও তাই বল।
কৌশানী গ্রামের পুজো দেখতে চায়। যাই হোক, দেখ ছুটি পাস কিনা, নয়তো কৌশানীকে আমি নিয়ে যাব, অসুবিধা নেই। এটা কিন্তু ঠিক নয়। মানছি তুই আমার থেকে বড়, তা বলে এরকম করবি? আমি ছুটি না পেলে চাকরি ছেড়ে দেবো। আহ, কি সর্বনাশ, লোকে চাকরি পায় না। হয় ছুটি, না হলে চাকরি ছেড়ে দেবো আমি। আদিত্য আর কিছু বলে না, হালকা হেসে চলে যায়। আদিত্য একটা কলেজে বাংলা প্রফেসর, আর অনিমেষ একটা নামী কোম্পানিতে চাকরি করে। আদিত্য যদিও অনিমেষের থেকে 1 বছরের বড়, তবে দুইজনের মধ্যে সম্পর্কটা তুই তো গাড়িতে গিয়েই ঠেকেছে। দুজনে একটা ভাড়া বাড়িতে শেয়ারে থাকে, আর কৌশানী সে একটা ব্যবসা সামলায়। শুধু তাই নয়, এই 3 মূর্তির মধ্যে সেই সবচেয়ে ছোট। ব্যবসা সামলানোর থেকে বলা ভালো, ব্যবসাটা সে নিজের হাতে একটু একটু করে তৈরি করেছে। শুধু তাই নয়, আরো বহু লোকের কাজের সংস্থান করে দিয়েছে সে। আর তাই এই দিক থেকে দেখতে গেলে পুজোর সময় আদিত্য আর কৌশানী দুজনেই ছুটি পাচ্ছে। তবে চাকরি করার সুবাদে অনিমেষের সেই সুবিধা নেই। সে কিছুক্ষণ পর একটা বড় ব্যাগ নিয়ে এসে আদিত্যর হাতে ধরিয়ে দেয়, তারপর বলে, নে, ব্যাগটা গুছিয়ে ফেলতো, বেশি সময় নিস না। হ্যাঁ ঠিক আছে, কৌশানী বলেছে বলেই এত তাড়া। নয়তো তুই কত যেতিস আমার জানা আছে। জানিস তো সবই, তাহলে কেন বেকার বেকার এরকম করিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত কথা বলতে হবে না। আগে অফিসে গিয়ে দেখ তোর ছুটিটা কি হলো, তারপর দেখছি। ওসব চাকরি ছাড়ার ভূত মাথা থেকে ছাড়। আর কৌশানী যথেষ্ট বুঝদার মেয়ে, আশা করি এইটুকু ব্যাপার নিয়েও কোনো রকম ঝামেলা করবে না। দেখ, আসলে ও কোনোদিন কোনো কিছু নিয়ে ঝামেলা করে, আর ভবিষ্যতেও মনে হয় না করবে। তবে কি জানিস তো, আমার মাঝে মাঝে ইচ্ছে করে ওর এই ছোট ছোট আবদারগুলো, যেগুলো ও মুখ ফসকে বলে ফেলে, সেগুলো মেটাতে ইচ্ছে করে আমার। সচরাচর তো কোনো আবদার বলে না, তাই যে 2-1টা বলে সেটাই মেটানোর চেষ্টা করি। তুই তো জানিস সবটাই। আসলে ও বড্ড চাপা। অবশ্য এটা হওয়া স্বাভাবিক। ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছে, যেভাবে ওর ছোটবেলাটা নষ্ট হয়ে গেছে, তারপর যে ওর স্বাভাবিক জীবনে আবার ফিরেছে, এটাই ঢের। যাই হোক, এখন আর এসব নিয়ে কথা বলিস না। কৌশানী একটু পরেই আসবে। তোর সাথে ওর কি সব দরকার আছে, এইসব কথা শুনলে আবার মন খারাপ করবে। হ্যাঁ, মন খারাপ করার কি আছে? তুই নিয়ে যেতে না পারলে আমি নিয়ে যাব। আমি আছি কি করতে? হ্যাঁ, বড় দাদা হিসেবে ছোট বোনকে ঘুরতে নিয়ে যেতে পারবো না? কি তাই তো কৌশানী? আদিত্য প্রথমে এরকম কেন বলছে বুঝতে না পারলেও শেষে কৌশানী নামটা শুনে ওর আর বুঝতে বাকি থাকে না যে কৌশানী এসে গেছে। আর আদিত্য ব্যাপারটা লুকানোর জন্য এরকম একটা কথা বলছে। ও সেই কথাটাকে সাপোর্ট করে বলে, ছুটি দেবে না মানে? এটা কলকাতা বস, এখানে দুর্গাপূজার সবার ছুটি, আর ছুটি না দিলে চাকরি বাতিল। এসব তুই কি ভুলভাল কথা বলছিস? চাকরি ছেড়ে দিবে মানে? এই চাকরিটা তোর কত সাধের চাকরি ছিল, আর তুই এইভাবে ছেড়ে দিবি সেটা? দেখ, চাকরিটা স্বাদের ছিল সেটা ঠিক কথা, কিন্তু পুজোর সময় ঘোরাটা আমার আরো আগের স্বাদ। যাই হোক, আমি এখন এলাম। তুই কি কথা বলবি বলছিলি ওর সাথে, বলে নে। ও একটু পর বেরোবে। আজ ওর তো লাস্ট কলেজ পুজো ছুটির আগে, ওর কিছু কাজ আছে। এরপর অনিমেষ চলে যেতে কৌশানী বলে ওঠে, আজ সকালের খবরের কাগজটা পড়েছ? না, কিন্তু কেন বলতো? আজকের কাগজে নারায়ণগঞ্জের পুজোটা নিয়ে বেশ কিছু তথ্য বেরিয়েছে। আমি ওইটা দেখে আরো তাড়াতাড়ি করে এলাম। এটা কি সত্যি? দেখ, আমি যেহেতু খবরের কাগজ পড়িনি, তো তুই কোন খবরের কথা বলিস আমি জানি না। তবে তুই যদি আমাকে পুরোটা বলিস, আশা করি আমি তোকে কিছু বলতে পারবো। পেপারে লিখেছে ওখানে নাকি এখনো 2 নলা বন্দুক দিয়ে শূন্য গুলি করে তারপর মায়ের পুজো শুরু করা হয়। হ্যাঁ, এটা আমিও শুনেছি। এমনকি আশ্চর্য ব্যাপার এটাই যে বন্দুকটা এখনো সচল আছে। শুধু তাই না, আমি একবার একটা আর্টিকেলে পড়েছিলাম ওই বাড়িতে এখনো অনেক পুরনো হাতে আঁকা ছবি আছে, যেটা এখানকার বাজার মূল্য অনুযায়ী লাখ লাখ টাকা দাম। এবারে তো যাচ্ছি, এটা নিশ্চিত ওখানে গেলেই ব্যাপারটা দেখা যাবে। উফ, পুজো তার সাথে আবার এসব দেখতে পাওয়া তো উপরে পাওনা হয়ে গেল।
সত্যি আমার দারুণ মজা হচ্ছে। এখন শুধু এটাই চাই, অনিমেষ ছুটিটা পেয়ে যাক। আরে ও ছুটি পাবে, সব অফিসের সময় বন্ধ থাকে, তবে একটু দেরি করে ছুটি দেয় এই যা। ও যা কাজ করে সেখানেও ছুটি পাবে, তবে আমাদের মতো তৃতীয়াতে পাবে না, হয়তো ষষ্ঠী কি সপ্তমীতে পাবে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। এরপর আরো কিছুক্ষণ কথা বলে কৌশানী চলে যায়। এদিকে অনিমেষ ছুটিও পায়, তবে ওকে পঞ্চমী অবধি অফিস করতে হবে। সেই মতো ও ঠিক করে পঞ্চমীর দিন অফিস থেকে বেরিয়ে সোজা চলে যাবে। একটু হয়তো কষ্ট হবে, তবে ওই দিন না গেলে ষষ্ঠীর বোধন আর দেখা হবে না। কলকাতা থেকে ঘন্টা 6 পথ। আদিত্য আর কৌশানী প্রথমে আপত্তি করলেও পরে ওরাও রাজি হয়ে যায়, কারণ সত্যি কথা বলতে পুজো যখন দেখবে তখন প্রথম থেকেই দেখতে চায় ওরা। তাও আবার গ্রামের পুজো, আগে কখনো দেখার সুযোগ ঘটেনি ওদের। সেই মতো সব গোছগাছ করে পঞ্চমীর দিন সময় মতো ওরা বেরিয়ে পড়ে। ওই জমিদার বাড়ির মাথা লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী আদিত্যর দূর সম্পর্কের পিসে মশাই হয়। তাকে ফোন করে আদিত্য সব জানিয়ে দেয়। ওরা রাতের বেলা আসছে শুনে উনি প্রথমে গাড়ি পাঠিয়ে ওদের নিয়ে যাবেন বলেছিলেন, তবে আদিত্য সেটা মানা করে দেয়। শুধু বলেছে বাড়ি থেকে একটু এগিয়ে যে গলির বাঁকটা আছে সেখানে কাউকে পাঠিয়ে দিলেই হবে। সারা রাস্তা বেশ মজা করতে করতে ওরা তিনজনে মিলে অবশেষে গ্রামে প্রবেশ করে। কৌশানী বলে, আহা, কত বছর পর গ্রামে এলাম। সেই ছোটবেলায় আসতাম, তারপর তো। বলতে বলতে ও চুপ করে যায়। ওর গলা যেন বুঝে আসে। সেটা দেখে অনিমেষ বলে, আচ্ছা, তুই কি গ্রামে আসতে চেয়েছিলি ছোটবেলার দুঃখের কথা মনে করাবে বলে? তা নিশ্চয়ই নয়। তাহলে তুই পুজোটা আনন্দ কর, নয়তো আমি এক্ষুনি গাড়ি ঘুরিয়ে এখান থেকে চলে যাব। অনিমেষের কথায় সাই দিয়ে আদিত্য বলে ওঠে, এটাও একদম ঠিক বলেছে। দেখ, যা হয়ে গেছে তা বাদ দে। বাদ তো দিতেই চাই, কিন্তু কি বলতো, যেখানেই যাই মনে পড়ে যায়। যাই হোক, আর কতক্ষণ লাগবে বলতো? এই ধর আর আধ ঘন্টা। আসলে অন্ধকার হয়ে এসেছে বলে একটু সময় লাগছে গাড়ি চালাতে। তাই তো দেখছি। তো নিরিবিলি জায়গা, এই গ্রামটাই আবার সকালবেলা একদম মানুষের কোলাহল আর পাখিটাকে ভরে উঠবে। কথা বলতে বলতে আদিত্য হঠাৎ গাড়িটা থামায়। ওকে এভাবে গাড়ি থামাতে দেখে অনিমেষ বলে ওঠে, কি হলো, হঠাৎ গাড়ি থামালি কেন? সামনে তাকিয়ে দেখ, কে একজন দাঁড়িয়ে আছে, মনে হয় আমরা এসে গেছি। তোরা বস, আমি একবার নেমে গিয়ে দেখে আসি। আমিও যাই তোর সাথে। তুই একা কেন যাবি? আরে বাবা, এই তো এখান থেকে ওইটুকু যাচ্ছি, আমি গিয়ে কথা বলি, তারপর হাত দেখালে তোরা যেন নেমে আসবে। আর এমনিতেও গাড়ি কোথায় রাখবো, গাড়ি আদৌ এখানে আর এগোবে কিনা সেগুলো তো দেখতে হবে। ওরা আর কিছু না বলে গাড়িতে বসে থাকে। আদিত্য তাড়াতাড়ি এগিয়ে যায়। একটা 50-60 লোক দাঁড়িয়ে আছে, তার মাথায় একটা ব্যান্ডেজ করা। আদিত্যর মনে হলো ইনি ওর পিসে মশাই, তবে তাকে বেশ কয়েক বছর আগে দেখেছে। তখনকার চেহারার সাথে এখনকার চেহারার বেশ অনেকটাই তফাৎ হয়ে গেছে। তাই সে একটু ইতস্তত করে এগিয়ে গিয়ে বলল, আমি আদিত্য রায়, নারায়ণগঞ্জে যে জমিদার বাড়ি আছে ওখানে যাব। আপনি কি আমাদের নিতে এসেছেন? বলতেই হবে, ছেলে আমার প্রফেসর। ওরে, আমি তোর পিসে মশাই, এত ফর্মালিটি আমার সাথে না করলেও চলবে। অবশ্য আমার মনে হচ্ছে তুই আমাকে ঠিক চিনতে পারিসনি, তাই একটু ফর্মালিটি করছিস। হ্যাঁ, ওই আর কি, আসলে অনেকদিন আগে দেখেছি, তখনকার চেহারার সাথে এখনকার চেহারা এত তফাৎ। সে যাক, কেমন আছো বলো, বাকিরা কেমন আছে? আরে সব কথা পরে হবে, এখন বাড়িতে চল। এত কান্নি জার্নি করে এলি, বাড়ি গিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপর সবার সাথে কথা বলবি। এরপর ওরা গিয়ে গাড়িতে বসে। রাস্তা ছোট হলেও গাড়ি যাবে, এটাই রক্ষে। গাড়িতে উঠে আদিত্য বলে, তোমার মাথায় কি হয়েছে? হ্যাঁ, ব্যান্ডেজ করা কেন?
সে অনেক ব্যাপার, বাড়ি চল বলছি। এরপর ওরা আর কোনো কথা বলে না। বাড়িতে এসে এমনি কিছু কথা হয়, তারপর ওরা খেয়ে দিয়ে শুয়ে পড়ে। অনিমেষ আর আদিত্য একসাথে একটা ঘরে থাকবে, আর কৌশানী থাকবে আদিত্যর ঠাকুমার সাথে। সেই মতো ওরা খেয়ে দিয়ে ঘরে চলে যায়। সারাদিনের ক্লান্তিতে ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা আদিত্যর পিসেমশাই সবটা বলে। ওরা সবটা মন দিয়ে শোনে। অনিমেষ আদিত্যর কানের কাছে এসে ফিসফিস করে বলে, এ চোর না অন্য কিছু? খালি একটা বন্দুক নিয়ে চলে গেছে, নাকি অন্য কোনো ব্যাপার আছে? সেটা এখনই কি করে বলি আমি? আগে পুরো ব্যাপারটা শুনতে দে, তারপর তো কিছু বলতে পারবো। তা অবশ্য ঠিক বলেছো তুমি। আচ্ছা পিসেমশাই, তুমি কি নিশ্চিত যে আর কোনো কিছু চুরি হয়নি? না মানে চোর একটা বন্দুক নিতে এত কিছু করবে বলে আমার তো ঠিক মনে হয় না। ওর কথা শুনে পিসেমশাই কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, এটা যে আমারও মনে হয়নি তা নয়, তবে আমি পুলিশের কাছে ডায়েরি করেছি। এখনই ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, আর এমনিতেও বাড়িতে পুজো, তাই অত কিছু এই মুহূর্তে মাথা ঘামাতে ভালো লাগছে না। তোরাও এখন এসব চিন্তা ভাবনা বাদ দি। বিকেলবেলা বোধনের পুজো হবে, সেই নিয়ে ভাব। কটা দিন এখানে আনন্দ করতে এসেছিস, তা না এসেই এসব ব্যাপারে পড়ে গেলি। আসলে দোষটা তোদেরও না, আমি কথাটা তুললাম। যাই হোক, এখন এসব কথা বাদ থাক। হ্যাঁ, একদম ঠিক বলেছেন আপনি। পুজোর সময় এত সিরিয়াস ব্যাপার নিয়ে কথাবার্তা বলতে ভালো লাগে না। তবে একটা আফসোস রয়ে গেল, ওই দুনলা বন্দুক দিয়ে ফায়ার করার দেখা হলো না যে। কৌশানীর কথা শুনে উনি মৃদু হাসলেন, তারপর বললেন, বন্দুক যদি পাওয়া যায় তাহলে তখন না হয় ফায়ার করে দেখাবো। ওই দেখো, কথায় কথায় তোমাদের নামটাই জানা হলো না। তোমার নাম কি মা? এরপর আদিত্য একে একে ওদের দুজনের সাথে ওর বাড়ির সবার পরিচয় করিয়ে দেয়। সকালবেলা বেশ মজা করেই কেটে যায়। দুপুরের দিকে খাওয়া দাওয়া হয়ে গেলে আদিত্য ওর পিসে মশাইয়ের কাছে গিয়ে বলে, বলছি কালকের ঘটনাটা যে ঘরে ঘটেছিল সেই ঘরটা একবার দেখা যাবে? হ্যাঁ, কেন নয়। এখন যাবি? চল, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ চলো, এখন তো আর কোনো কাজ নেই, বিকেলবেলা আবার পুজো হবে, তখন কাজ আছে। অন্ধকার রাত, একটা মেয়েকে ঘিরে দুটো ছেলে বাজে মন্তব্য করে যাচ্ছে। মেয়েটা বারবার কাকুতি মিনতি করছে, ছেড়ে দাও আমাকে, দয়া করে এমনটা করো না। কি ক্ষতি করেছি আমি তোমাদের? তুই কেন আমাদের ক্ষতি করবি? তবে রাতের বেলা একটু মস্তি করতে ভালো লাগে। এ বয়সের ছেলে আমরা, বুঝিস না? আর সেখানে তোর মতো একজন থাকলে পুরো আসর জমে যাবে। দেখো, আমি ওরকম মেয়ে নই, আমাকে যেতে দাও। এত প্যান প্যান কান্না কিসে তোর? চুপচাপ চল, নয়তো জোর করে তুলে নিয়ে যাব। এরপর ওদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সে সময় একটা ছায়ামূর্তি এসে ওদের কাঁধে হাত রাখে। এতে কিছুটা বিরক্ত হয়ে ওরা ওই মেয়েটার দিক থেকে চোখ সরিয়ে ওই ছায়ামূর্তির দিকে তাকায়। এই সুযোগে ওই মেয়েটা পালিয়ে যায়। এটা দেখে ওই ছেলেটা বিরক্ত হয়ে বলে, এবে তুই আমাদের হাত থেকে আমাদের শিকার ছিনিয়ে নিলি। কি মনে হয় এভাবে বেঁচে যাবি? না, কখনোই না। তবে ওরা আর কিছু বলার আগে মেয়েটা ওদের দুজনের মুখে দুটো ঘুষি মারে। শুধু একটা নয়, পরপর বেশ কয়েকটা ঘুষি মারে। এর ফলে ওরা দুজনে ওই ছায়ামূর্তির ওপর ঝাঁপিয়ে পড়ে। ওই ছায়ামূর্তি ওদের মারতে থাকে। নেশার ঘোরে থাকায় ওরা সেভাবে কিছুই করতে পারছিল না। একজন কোনো রকমে পালিয়ে যায়, আর একজনের সাথে লড়তে লড়তে ওরা প্রবেশ করে পাশের একটা বন্ধ কারখানা। একটা ভাঙা জায়গা দিয়ে লোকটা ওই কারখানার ভেতর প্রবেশ করে। তার দেখা দেখি ওই ছায়ামূর্তিও ওই কারখানায় প্রবেশ করে। এরপর দুজনের মধ্যে
ধস্তাধস্তির এক পর্যায়ে গিয়ে ওই ছায়ামূর্তি হাতের কাছে থাকা একটা হাতুড়ি নিয়ে এলো পাথারি ওই লোকটার মাথায় মারতে থাকে। ফলে লোকটার মৃত্যু হয়। এটা দেখে ওই ছায়ামূর্তি প্রচন্ড ভয় পেয়ে যায়। আমি খুনি, আমি খুন করেছি। না, এটা হতে পারে না। রক্ত, এত রক্ত, আমি তো এসব চাইনি। সবাই লোকটার দোষ। হয়তো মেয়েটাকে জ্বালাচ্ছিল। আমি শুধু মেয়েটাকে বাঁচিয়েছি। আমি খুনি নই, আমি নির্দোষ। কিন্তু প্রমাণ তো নেই। কি হবে? প্রমাণ? আমি মেরেছি, প্রমাণ কই? এই হাতুড়িটা থেকে আমি যত্ন করে সব প্রমাণ লোপাট করব। তারপরে এটাকে এখানেই রেখে যাব, কেউ বুঝতে পারবে না। এরপর সে প্রথমে হাতুড়িটাকে ভালো করে পরিষ্কার করে, তারপর সেটাকে একটা মেশিনের কোণায় ফেলে রেখে ওখান থেকে বেরিয়ে যায়। ষষ্ঠীর বোধন দিয়ে মায়ের পুজো শুরু হয়ে গেছে। নারায়ণগঞ্জের জমিদার বাড়ি থেকে বন্দুকটা চুরি যাওয়ার দরুন অন্য একটা বন্দুক দিয়ে ফায়ার করে পুজো শুরু হয়েছে। ঢাকের শব্দে চারিদিক যেন মেতে উঠেছে। কৌশানী আর অনিমেষ বিকেলের দিকে একবার বেরিয়ে গ্রামটা ঘুরে দেখে এসেছে। আদিত্যকে যেতে বলেছিল, তবে সে ওদের সাথে আর যায়নি। ইতিমধ্যে থানা থেকে বড়বাবু এসে ঘরটা ভালো করে দেখে গেছে। এখনো অবধি আর কোনো জিনিস চুরি গেছে বলে মনে হয়নি কারো। ওই দিন রাতের বেলায় সবাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে, কারণ পরের দিন সকালবেলা উঠতে হবে। কলা বউ স্নান আছে। রাতের বেলা অনিমেষ আদিত্যকে বলে, দেখতে দেখতে ষষ্ঠী শেষ হয়ে গেল। সত্যি পুজো আসতে আসতে এই ভাবটাই ভালো লাগে। পুজো এসে গেলে আর ব্যাপারটা ঠিক জমে না, কেমন যেন শুরু হতে না হতেই শেষ হয়ে যায়। হ্যাঁ, তোদের মতো দম্পতিদের জন্য এটা তো মনে হবেই। বাজে বকিস না তো। আমাদের মতো দম্পতি মানে সবার কাছে এটা মনে হয় না, তোদের জন্য একটু বেশি মনে হয়। আসলে এই সময়টায় দুজনে হাতে হাত রেখে ঘুরতে পারিস, তারপর এক রঙের জামা পরতে পারিস, বেশ অনেকটা সময় কাটাতে পারিস। তোদের জন্য ব্যাপারটা অনেকটাই আলাদা। তো তুই একটা প্রেম কর, তুইও হাতে হাত রেখে ঘুরবি, কে মানা করেছে তোকে? সে প্রসঙ্গ বরং থাক, এখন বরং অন্য একটা কথা বলি। সেই ভালো, এই নিয়ে আর কথা না বলাটাই দুজনের পক্ষে মঙ্গলের। তোর কি মনে হয় একটা চোর কেবলমাত্র একটা বন্দুক চুরি করতে আসবে? না, মানছি বন্দুকটা অনেক পুরনো, অ্যান্টিক হিসেবে যদি ধরা হয় তাহলে বাজার দরও বেশ ভালোই হবে। তাহলেও কেবল একটা বন্দুকের জন্য এত হাঙ্গামা? সেটা তো তোকে প্রথমেই বললাম, খামোকা ওই রকম একটা জিনিসের জন্য এত কিছু হবে না, এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে। তোর কি মনে হয়, মানে কি ব্যাপার থাকতে পারে? এই মুহূর্তে আমার মাথায় কিছু আসছে না, আর তাছাড়া এই পুজোর মধ্যে গোয়েন্দাগিরি করার কোনো ইচ্ছা আমার নেই। ভালো কথা, তাহলে ঘুমিয়ে পড়, কাল আবার ভোরবেলা উঠতে হবে। এটাই ভালো, তুইও ঘুমিয়ে পড়। এরপর আর কোনো কথা হয় না। পরের দিন ভোরবেলা ওরা সবাই মিলে কলা বউ স্নানের জন্য যায়। কৌশানী আর অনিমেষ দুজনে সবার থেকে একটু আলাদা হয়ে হাত ধরে হাঁটছিল। আদিত্য দু একবার ওদের একসাথে আসতে বলে, তবে অনিমেষ কোনো কথা শোনেনি, তাই আদিত্য আর কিছু বলে না। আসলে পুজোর এই কটা দিনই দুজনে একটু সময় পাই একসাথে কাটানোর। কলা বউ স্নান শেষে ওরা যখন বাড়ির পথ ধরবে, সেই সময় গঙ্গার ঘাটে এসে উপস্থিত হয় একটি মেয়ে। সে এসে চিৎকার করে বলতে থাকে, এটা কেমন হলো? হ্যাঁ, তোমরা আমাকে না বলেই চলে এলে?
প্রত্যেকবার আমি যে তোমাদের সাথে আসি এটা বুঝি তোমরা ভুলে গেছো? হ্যাঁ মানছি, এবার একটু দেরি হয়ে গেছে আসতে, তাই বলে আমার জন্য একটু অপেক্ষা করা যায় না? ওর কথা শুনে মৃণাল বাবু মানে ওই বাড়ির ছোট ছেলে ওর দিকে এগিয়ে যায়। তারপর একটা হালকা হাসি দিয়ে বলে, তোর আর এসবের জন্য এখন কোথায় সময় বল? তুই তো এখন এই বাড়ির অতিথি হয়ে গেছিস। আগে যখন ছোট ছিলিস তখন সব সময় তোকে পাওয়া যেত। এখন চাকরি করিস, বড় হয়েছিস, কাল চলে গেলি সকালে, আমরা ভাবলাম আর হয়তো আসবি না। এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আমি ছুটি না পেলে কি করব বলো? পরশু ছুটি ছিল, এসেছিলাম, কাল যেতে হলো। আমারও তো ইচ্ছা ছিল আসার, তাই না? কিন্তু ওই যে চাকরি বলে কথা, তবে এখন আর যাচ্ছি না। হ্যাঁ জানি জানি, তোর বয়সটা আমরাও পেরিয়ে এসেছি। নতুন চাকরি, নতুন পরিবেশ সবটাই বুঝতে পারি। আসলে আমরা কেউ ভাবিনি যে তুই এত সকালে আসতে পারবি। আর তাছাড়া আগেরবার তুই ষষ্ঠীর দিন থেকে এখানে ছিলি, এইবার ষষ্ঠীর দিন চলে গেলি বলে ভেবেছিলাম হয়তো এইবার আর আসতে পারবি না। আমি তো ভেবেই নিয়েছিলাম যে আজকে যদি আসতে না পারি তাহলে চাকরিতে ইস্তফা দিয়ে আসবো। ওদের কথার মাঝে মৃণাল বাবুর বউ এসে ওদের সামনে দাঁড়ায়। তারপর মেয়েটাকে জড়িয়ে ধরে, কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এখন আর কোনো কথা নয়, চলো আগে বাড়ি যাই। মা তোমাকে দেখলে খুব খুশি হবেন, উনি কদিন ধরে তোমার কথা খুব বলছেন। তা তো বলবে, আমি ওনার আদরের একমাত্র নাতনি বলে কথা। আমার একটা ডিমান্ড আছে না? দেখেছো, কথায় কথায় জিজ্ঞাসা করা হলো না কেমন আছো। কাকু তুমি কেমন আছো? হ্যাঁ এই ভালোই আছি। আচ্ছা চল এখন বাড়ি চল, পুজোর সময় চলে যাচ্ছে। বাড়ি গিয়ে সব রেখে আবার খাবার দিকটা দেখতে হবে। হ্যাঁ গ্রামের লোকজন চলে আসবে, আর সেই সব অনেক ব্যবস্থা আছে। ঠাকুর মনে হয় এসে বসে আছে। এই তো এবার আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই, সব কিছু আমি দেখে নেব। এরপর ওরা সবাই বাড়ি যায়। তারপর আগে গিয়ে সে ঠাকুমাকে জড়িয়ে ধরে, তিনিও ওর মাথায় হাত বুলিয়ে দেন। এরপর একে একে সবার সাথে কথা বলে শেষে এসে দাঁড়ায় আদিত্য, অনিমেষ আর কৌশানের সামনে। তারপর একবার ভালো করে দেখে নিয়ে মৃণাল বাবুকে জিজ্ঞাসা করে, এরা কারা গো? এদের তো আগে কখনো দেখিনি। ওর কথা শুনে উনি পরিচয় করিয়ে দিতে যাচ্ছিলেন, তার আগে আদিত্য বলে ওঠে, আমি আদিত্য, এই বাড়ির বড় মেয়ে মৃণালিনী দেবীর ছেলে। এখন একটা কলেজে বাংলা পড়াই, আর সেই সূত্রে কলকাতায় থাকি। আমি অনিমেষ, আদিত্যর বন্ধু। কলকাতাতে আমি আর আদিত্য একসাথে থাকি। আসলে আমরা দুজন স্কুল জীবনের বন্ধু, তারপর আলাদা হয়ে গেছিলাম। আমি একটা কোম্পানিতে গ্রাফিক ডিজাইনের কাজ করি, এছাড়াও কমিক্স, গ্রাফিক্স নোভেল এসবের কাজ করি। সেই সূত্রে একটা বইয়ের ব্যাপারে কথা বলতে ওর কলেজে যাই, সেখানে আবার দেখা, আর তাই এখন একটা বাড়ি ভাড়া নিয়ে একসাথে থাকি। আর আমি হলাম কৌশানী, ওদের দুজনের থেকে বয়সে ছোট, তবে ওদের বন্ধু বলতে পারো। নিজের একটা ব্যবসা আছে, সেখানে হাতে আঁকা জামা কাপড় থেকে শুরু করে আরো অনেক কিছু পাওয়া যায়। আচ্ছা, আমি আয়েশা। অনেক ছোটবেলায় বাবা মা মারা যাবার পর কাকা আমাকে এখানে নিয়ে আসে। এখন আমি কলকাতাতেই থাকি, অ্যানিমেশন নিয়ে কাজ করি, নিজের স্টুডিও করেছি, তবে এখনো কোনো ব্র্যান্ড তৈরি করতে পারিনি। তাহলে তোমাদের তিনজনের বেশ জমবে, সবাই শিল্পী মানুষ দেখছি। আদিত্যর কথা শুনে সবাই হাসতে থাকে, তবে কেউ খেয়াল করে না আয়েশার দৃষ্টি যেন আটকে আছে অনিমেষের উপর। ওর চোখ দুটো যেন বারবার মেপে নিচ্ছে তাকে। এসব হাসি মজার মাঝে আদিত্য লক্ষ্মীনারায়ণ বাবুকে গিয়ে বলে, পিসমশাই, একবার আমাদের থানায় যাওয়া উচিত। কোনো খোঁজ পেল কিনা কিছুই তো জানা গেল না। এটা অবশ্য ঠিক বলেছিস, চল জল খাবার খেয়ে একবার ঘুরে আসি। সকালে তো আর এখানে আমাদের কোনো কাজ নেই। এরপর তারা দুজন মিলে থানায় যায়। লক্ষ্মীনারায়ণ বাবু আদিত্যর সাথে বড় বাবুর পরিচয় করিয়ে দেন।
আদিত্যর নাম শুনে উনি বলেন, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করব। করুন না। আপনি কি এসিপি রুদ্র রায়কে ওই মিউজিয়াম থেকে চুরির ব্যাপারে সাহায্য করেছিলেন? হ্যাঁ, ও আমার স্কুলের বন্ধু, কথায় কথায় আমাকে কেসটা নিয়ে বলেছিল আর কি। রুদ্র আর আমি এক ব্যাচের ছাত্র, ওর মুখে আপনার অনেক কথা শুনেছি। এবার যদি আমাদেরও একটু সাহায্য করেন ভালো হয়। আমি কি সাহায্য করব বলুন? আসলে এই কিছুদিনে দুটো খুন হয়ে গেছে, তবে আশ্চর্যের ব্যাপার, পোস্টমর্টেম থেকে জানা গেছে যে বা যারা খুন করেছে তারা বারবার আঘাত করেছে, মানে অপটু খুনের হাত বলতে পারেন। কোনো রাগ থেকে খুন করেছে কি? দেখুন, যারা খুন হয়েছে কেউ খুব একটা সাধু লোক নয়, তবে আমার মনে হচ্ছে এর মধ্যে একটা খুন হয়তো ওই বন্দুকের বাট দিয়ে হয়েছে। হ্যাঁ, বলা ভালো চুরি আর খুন কানেক্টেড। এই কথাটা শুনে লক্ষ্মীনারায়ণ বাবু বেশ অবাক হন। তারপর বলেন, এটা আপনি কি করে বলতে পারেন? বলছে তার কারণ, যারা খুন হয়েছে তারা আপনার কারখানার শ্রমিক ছিল। আমার কারখানার শ্রমিক? আপনি নিশ্চিত? একদম নিশ্চিত। শুধু তাই নয়, একটা খুন হয়েছে আপনার পুরনো কারখানায়। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমি কিছু জানতেও পারলাম না। আসলে আপনাদের বাড়িতে পুজো বলে আমি আর এই ব্যাপারে কোনো কথা বলতে যাইনি, তবে পুজোর পর আপনাদের জানাতাম, কিন্তু আজ যখন আপনারা এলেন তাই জানিয়ে দিলাম। আর এই ব্যাপারে তাহলে আদিত্যবাবুর সাহায্য পেয়ে যাবো, এই আর কি। আমি সত্যি বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কাদের কথা বলছেন বলুন তো? আমি রমেন আর রিজুর সাথে কথা বলছি। ও, নাম দুটো শোনার পর লক্ষ্মীনারায়ণ বাবুর মধ্যে আর কোনো রকম কৌতূহল বা কিছু দেখতে পেল না আদিত্য। ওর কাছে ব্যাপারটা একটু অন্য রকম লাগলো। তার কারখানায় দুটো লোক মারা গেছে, তার মধ্যে একজন আবার তারই পুরনো কারখানায়, অথচ লোকটা এভাবে ভাবলেশহীন হয়ে বসে আছে। তবে এই ব্যাপারে আর কোনো কথা না বলে ও বড়বাবুকে জিজ্ঞাসা করলো, কিন্তু এটা কিভাবে সম্ভব, আর এর কারণটাই বা কি? এটা তো আমাকেও ভাবাচ্ছে। আচ্ছা, মৃতদেহ যেখানে পাওয়া গেছে সেখানে যাওয়া যাবে? হ্যাঁ, নিশ্চয়ই, কেন নয়। এরপর আদিত্য লক্ষ্মীনারায়ণ বাবুকে বাড়ি চলে যেতে বলে ওনার সাথে বেরিয়ে পড়ে। প্রথমে ওরা যায় লক্ষ্মীনারায়ণ বাবুর বন্ধ কারখানাতে। সেখানে গিয়ে ভালো করে চারিদিকটা দেখে আদিত্য, তবে তেমন কিছুই পাওয়া যায় না। তাই এরপর ওরা যায় একটা ভ্যাটের কাছে। সেখানে প্রচুর ময়লার স্তূপ হয়ে আছে, ফলত সেখানেও সেভাবে কিছু পাওয়া যায় না। তাই ওরা বাধ্য হয়ে ফিরে আসে। আদিত্য ওনাকে জানায় তার ভাবতে একটু সময় লাগবে। বিকেলবেলা অনিমেষ আর কৌশানী ছাদে বসে গল্প করছিল। এমন সময় আয়েশা এসে হাজির হয়। কি ব্যাপার দুজনে এখানে? আমি সারা বাড়ি খুঁজছি। হঠাৎ কারো গলা শুনে ওরা দুজন একে অপরের থেকে সরে দাঁড়ায়। কৌশানী লজ্জা পেয়েছে দেখে অনিমেষ বলে, না, ওই আর কি, গ্রামের এই আবহাওয়া একটু উপভোগ করছি, এই আর কি। তা অনিমেষ, এভাবে কি গ্রামের পরিবেশ উপভোগ করা যায়? ওহ সরি, তুমি বলে ফেললাম। আসলে আমার আবারও সব আপনি আগে ঠিক চলে না। না, ঠিক আছে, অসুবিধা নেই। আসলে কি বলতো আয়েশা, দুজন ভালোবাসার মানুষ একসাথে থাকলে তখন আর অন্য কিছু লাগে না। আদিত্যর গলা পেয়ে ওরা সবাই ওর দিকে তাকায়। ওর কথা শুনে আয়েশা বলে ওঠে, ভালোবাসার মানুষ মানে? ওরা একে অপরকে ভালোবাসে। কি? এটা কি করে সম্ভব? আর এটাই সত্যি। হ্যাঁ, আজ প্রায় 3 বছর ধরে ওরা একে অপরকে ভালোবাসে। সে যাক, কৌশানী তুই বরং ওকে সাথে করে নিয়ে যা, তোরা গল্প কর, আমার অনিমেষের সাথে কিছু কথা আছে। কৌশানী আর আয়েশা চলে যেতে আদিত্য অনিমেষকে বড়বাবুর থেকে শোনা খুনের ঘটনা ও তার সাথে সেই জায়গাগুলো দেখার কথাও বলে। এরপর কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলে, শুধু তাই নয়, আমি যখন থানা থেকে ফিরছিলাম তখন কিছু গুন্ডাগোছের লোক আমাকে ধরে ঘিরিয়ে এক প্রকার শাঁসিয়ে গেছে। তবে আমার মনে হয় না ওরা এসবের সাথে যুক্ত, কারণ অপটু হাতের খুন আর যাই হোক ওদের মতো লোকের দ্বারা হবে না। ওরা খুন করলে তো আরো নিখুঁত হতো।
তবে সন্দেহটা কে বা কারা এসব করছে এটাই ভাবার। দেখ, অফিসারের কথা যদি ধরে নিই যে বন্দুক দিয়ে খুন হয়েছে, তাহলে এটা বলতে হয় যে খুনির এ বাড়িতে যাতায়াত আছে। এটা যে আমার মাথায় আসেনি তা নয়, কারণ আমি পিসেমশাইকে ভালো করে জিজ্ঞেস করেছি। উনি বলেছেন কেবলমাত্র বন্দুকটা মিসিং, ঘর আর কিন্তু কোনোভাবে ঘাঁটা হয়নি। তার মানে যে সেটা নিয়েছে সে খুব ভালো করে জানতো বন্দুকটা ঠিক কোথায় আছে। তাই তাকে বেশি খুঁজতে হয়নি। এবার এই কথাটা একমাত্র তারাই জানে যারা এই বাড়িতে যাতায়াত করে, বা বলা ভালো এই বাড়ির সাথে তাদের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এবার আমাদের এটা জানতে হবে যে ওই বাড়িতে কারা কারা আসে, তাহলে হয়তো কিছুটা আন্দাজ হলেও হতে পারে। আরও একটা ব্যাপার, পিসেমশাই ওদের নাম শুনে আর কোনো প্রশ্ন করলো না। এমন একটা ভাব যেন খুব ভালো হয়েছে যা হয়েছে। তুই কি কোনোভাবে তোর পিসেমশাইকে সন্দেহ করছিস? দেখ, সন্দেহ এখন সবাইকেই হচ্ছে, আর এটাও তো হতে পারে পিসেমশাই এর মাথার আঘাতটা ওই বন্দুক দিয়েই করা। যাই হোক, আগে একবার এই বাড়িতে কারা আসে, তারা এই বাড়ি কতটা চেনে, সবটা জানতে হবে। চল তবে এখনই যাই। এরপর ওরা দুজন মিলে লক্ষ্মীনারায়ণ বাবুর কাছে যান। উনি ওদের দেখে একটু চমকে ওঠেন, তারপর নিজেকে সামলে নিয়ে বলেন, তোমরা এখানে কোনো দরকার আছে? আদিত্য একবার চারপাশটা দেখে নিয়ে বলল, আমার বেশ কিছু কথা বলার আছে, এখানে বলা সম্ভব নয়, চলো ভেতরে যাই। পরে বললে হতো না? না, আমার মনে হয় এর বেশি দেরি করলে আরো বড় কোনো বিপদ হয়ে যাবে। আদিত্যর কথা শুনে উনি আর কিছু না বলে ভেতরে চলে গেলেন। তারপর ঘরের দরজা বন্ধ করে একটু বিরক্তি নিয়ে জানতে চাইলেন, বলো কি এমন জরুরি কথা যে এখনই ঘরে নিয়ে এলে আমাকে? প্রথম কথা, যে দুজন লোক মারা গেছে তাদের সম্পর্কে আমি কিছু জানতে চাই। মানে তারা কেমন লোক ছিল, কতদিন ধরে তোমার কারখানায় কাজ করছিল, সমস্ত কিছু যা তুমি জানো। আর দ্বিতীয় হলো, এই বাড়িতে কারা কারা আসে, যারা জানে ওই বন্দুক কোথায় থাকে। আরেকটা প্রশ্ন, তোমার কি কাউকে সন্দেহ হয়? দেখো, এমন লোক বলতে দুনিয়ার লম্পট আর অসভ্য লোক ছিল। চুরি থেকে শুরু করে মেয়েদের উত্ত্যক্ত করা সব ছিল ওদের নিত্যদিনের কাজ। আমি বেশ কয়েকবার ওদের আমার কারখানা থেকে বের করে দিতে চেয়েছি, তবে আমার কারখানা যেহেতু অনেকদিন কাজ করেছে, তাই আমার ব্যবসার অনেক গোপন তথ্য ওরা জানতো। এগুলো বাইরে বেরিয়ে গেলে ব্যবসার ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা ছিল। সেই জন্য আমি ওদের বের করতে পারছিলাম না। তাহলে তো বলা যায় সন্দেহের তালিকায় তোমারও নাম আছে। তুই চাইলে আমাকে সন্দেহ করতেই পারিস, আমি তাতে কোনো আপত্তি করব না। তবে একটা কথা জেনে রাখিস, আমি আজ যাই করি কখনো কোনো মানুষের প্রাণ নেব না। বেশ, আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা? দেখ, এই বাড়িতে বাইরের লোক অনেকেই আছে, তবে তুই যদি বলিস যে কারা এগুলো জানতো এবং আমাদের ক্ষতি করতে পারে, তাহলে আমার প্রথমেই মাথায় একটা নাম আছে, আর সেটা হলো সৌমেন। কিন্তু হঠাৎ তার নাম কেন? তিনি কে? এই সৌমেন এককালে আমার ভালো বন্ধু ছিল। এই বাড়ি তো যাতায়াত ছিল, তবে সময়ের সাথে সাথে যখন ধীরে ধীরে আমি ব্যবসায় উন্নতি করতে থাকি, তখন ওর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করি। এমনকি একদিন কথায় কথায় ওই বন্দুকের কথা বলার পর ওইটার প্রতি ওর একটা অদ্ভুত টান কাজ করত। বারবার আমাকে ওইটা সম্পর্কে জিজ্ঞেস করত, ওটা আসল কিনা, ওটার বাজার দর কত, ওটার গুলি কোথা থেকে আনা হয়, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আমার ব্যবসার অন্যতম রাইভাল বলতে পারিস ওকে। এমনকি ওই রমেনকে, ওর সাথে আমি বহুবার কথা বলতে দেখেছি। কোথাও একটা গিয়ে আমার মনে হয় রমেন ওর হয়ে কাজ করত। যাই হোক, আমি যেটুকু জানতাম তোকে বললাম, এবার বাকিটা নয় তুই আর পুলিশ মিলে খুঁজে বার কর। কথাটা বলে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আদিত্য আর অনিমেষ
ওখানেই বসে রইল কিছুক্ষণ। তারপর আদিত্য বলে উঠল, চল তাহলে সৌমেন বাবুর একটা খবর নেওয়া যাক। কাল আবার অষ্টমী, তোকে পাওয়া যাবে না। বাজে বকিস না। আচ্ছা ঠিক আছে, আসলে কাল গেলে হবে না। ওই সৌমেন বাবুকে বেশ সন্দেহ হচ্ছে আমার। তুই এখন ঠিক কি করতে চাইছিস? দেখ, আমরা যদি সরাসরি গিয়ে কথা বলি তাহলে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। কথা তো আমরা বলবো, তবে সরাসরি গিয়ে নয়, সাথে পুলিশও যাবে। একটু এদিক ওদিক কিছু মনে হলে পুলিশ না হয় ওনাকে তুলে নিয়ে আসবে, আর সন্দেহের বশে তুলে নিয়ে আসার অপশন তো আছেই। হ্যাঁ, এটা অবশ্য মন্দ বলিসনি। এরপর ওরা বেরিয়ে পড়ে। আগে গিয়ে বড়বাবুর সাথে কথা বলে, তারপর রওনা দেয় সৌমেন বাবুর বাড়ির দিকে। ওই বাড়িতে গিয়ে দরজায় টোকা দেবার কিছুক্ষণ পর এসে একজন চাকর দরজা খুলে দিল। হ্যাঁ বলুন, কাকে চাই? সোমেন বাবু থাকলেও নাকি গিয়ে বলুন যে থানা থেকে বড়বাবু এসেছে কিছু জরুরি দরকারে। আচ্ছা, আপনারা ভেতরে আসুন, আমি গিয়ে বাবুকে খবর দিচ্ছি, আপনারা এখানে বসুন। এরপর সে ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর তার সাথেই বেরিয়ে আসে বছর 60-এর কাছাকাছি 6 ফুট লম্বা একটা লোক। বয়স হলেও চেহারাতে সেভাবে বার্ধক্যের ছাপ পড়েনি। তিনি এসে প্রথমে নমস্কার জানালেন, তারপর ওদের বসতে বলে নিজেও বসলেন। অনিমেষ, আদিত্য আর বড়বাবু প্রতি নমস্কার জানিয়ে সোফাতে বসলেন। নমস্কার, এবার বলুন তো কি ব্যাপার? আজ আমরা একটা তদন্তের ব্যাপারে কথা বলতে এসেছি, তবে সেটা আমি না, আদিত্যবাবু বলবেন। কথাটা বলে বড়বাবু আদিত্যকে ইশারা করে। আদিত্য এবার বলতে শুরু করে, আপনার বন্ধু লক্ষ্মীনারায়ণ বাবু হলেন আমার পিসেমশাই। তো আজ এখানে এসেছি কিছুটা সেই সূত্রে। এটা ঠিক, সে আমার বন্ধু ছিল একটা সময়, তবে এখন আমরা কেউ বন্ধু নই, তবে প্রতিপক্ষ অবশ্যই। তা কি কারণে এই বন্ধুত্ব নষ্ট হলো জানতে পারি? এটা না হয় তুমি তোমার পিসিমশাইয়ের কাছ থেকে শোনো। আমার ভাবলেও রাগ হয় যে এককালেও আমার বন্ধু ছিল। বেশ বেশ, বুঝলাম। এবার আসল ঘটনাটা বলি। আসলে আমার পিসেমশাইয়ের সাথে কাজ করতো দুজন লোক খুন হয়ে গেছে, বুঝলেন, যারা আপনার সাথে জড়িত ছিল। আমি জানি না আপনি এখনো এই খবরটা পেয়েছেন কিনা। আমরা তাদের খুনের ব্যাপারে তদন্ত করতে এখানে এসেছি। দেখুন, এমন কোনো লোক ছিল না যে আমাদের দুজনের সাথে জড়িত, বুঝতে পেরেছেন? আর আপনাদের এই কথাটা কে বলেছে জানি না, তবে যে বলেছে অত্যন্ত ভুল কথা বলেছে। প্রমাণ ছাড়া পুলিশ যে কোনো কথা বলে না, আশা করি এই কথাটা আপনি জানেন। আর কারা খুন হয়েছে না জেনে আপনি কিভাবে এতটা নিশ্চিত হয়ে বলছেন যে তারা আপনার সাথে জড়িত ছিল না? যে দুজন খুন হয়েছে তাদের নাম রমেন আর রিজু। এসব আপনি কি বলছেন? ওরা কিভাবে ওর সাথে জড়িত থাকতে পারে? ওরা আমার এখানে কাজ করত। আপনি হয়তো জানেন আমার শাড়ির ব্যবসা। ওরা শহর থেকে শাড়ি নিয়ে আসতো আমার ব্যবসার জন্য। তাই নাকি? কিন্তু আমার কাছে প্রমাণ আছে তারা আমার পিসেমশাইয়ের কারখানাতে বুটিকের কাজ করত। সব কটা বিশ্বাসঘাতক। মরে গেছে বেশ হয়েছে। এরকম বিশ্বাসঘাতক লোকের বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। অবশ্য লক্ষ্মীনারায়ণের সাথে কাজ করতো বলে কথা, মৃত্যু তো হবেই। আপনি এবার একটা সত্যি কথা বলুন তো, যে আপনি কি সত্যিই জানতেন না যে ওরা লক্ষ্মীনারায়ণ বাবুর বুটিকে কাজ করে? না, জানতাম না। জানলে নিজের হাতে খুন করে দিতাম। তাহলে তো আমরা ধরে নিতেই পারি যে এই কথাটা জেনে গিয়েই আপনি ওদের খুন করেছিলেন। কোনটা যদি আমি করতাম তাহলে এই বাড়িতে আপনাদের জন্য বসে থাকতাম না, বুঝতে পেরেছেন? এতদিনে নিশ্চয়ই গা ঢাকা দিতাম। তা ঠিক। তবে এটাও হতে পারে যে আপনি খুনটা করার পর ধরে নিয়েছিলেন যে আপনাকে কেউ ধরতে পারবে না, আর তাই ওভার কনফিডেন্স হয়ে গিয়ে এখানেই রয়ে গেছেন। এসব কথার মার প্যাচ অন্য কারোর সাথে খেলবেন, আর এসব ব্যাপারে আমাকে জড়াবেন না। এরকম বিশ্বাসঘাতক লোকের ব্যাপারে আমি জড়িত থাকতে চাই না। জড়াতে তো হবেই সৌমেন বাবু। বড়বাবু, আপনি একটা কাজ করুন, ওনাকে থানায় নিয়ে যান। সেখানে গিয়ে আপনাদের কায়দায় একটু জিজ্ঞাসাবাদ করুন। আশা করি বাকিটা আপনারা জানতে পেরে যাবেন। বেশ, আমি তাই করছি। আপনিও তাহলে এখন বাড়ি যান। আমি বরং থানায় গিয়ে জিজ্ঞাসাবাদ করি, যা জানতে পারবো বিকালে গিয়ে আপনাদের জানাবো। দেখুন, আপনারা কিন্তু ভুল করছেন। আমার একটা লোকের ওপর রাগ থাকতেই পারে, তার মানে এই নয় যে আমি তাকে খুন করে দেব। হ্যাঁ,
মানছি যে আমি মুখে কথাটা বলেছি, কিন্তু মানুষ তো মুখে অনেক কথাই বলে, তার মানে এই না যে সে খুনি। আমাকে ছেড়ে দিন, নয়তো এর ফল কিন্তু ভালো হবে না। তবে সৌমেন বাবুর এসব কথায় কোনো কাজ হয় না। আদিত্য বাড়ি ফিরে যায়। বাড়ি গিয়ে সমস্ত ঘটনা পিসে মশাইকে খুলে বলে। সবটা শুনে উনি বলেন, হায় রে, শেষমেশ শত্রুতা মেটাতে গিয়ে দুটো মানুষের প্রাণ নিয়ে নিল। এ কেমন লোক! আমাকে একটা কথা বলো তো, ওনার তোমার উপর এত রাগ কেন? মানে ঠিক কি কারণে তোমাদের দুজনের মধ্যে এত শত্রুতা? এই যে দেখছিস এই বুটিকটা, আমি শুরু করার পর ও এসে আমার সাথে যোগ দিয়েছিল। দুজনে মিলে ভালোই চলছিল ব্যবসাটা। তবে একদিন ওর মনে হলো আমি ওকে লাভের অংশ কম দিচ্ছি। শুধু তাই নয়, সেই সময় আমার নাম ডাকও ও ঠিক মেনে নিতে পারে না। আর তাই এই ব্যবসা ছেড়ে দিয়ে নিজের একটা শাড়ির ব্যবসা খুলে বসে। কিন্তু সেখানেও ঠিক সেইভাবে প্রসাদ জমাতে পারছিল না। আর সেই সমস্ত রাগ এসে পড়ে আমাদের বন্ধুত্বের ওপরে। ধীরে ধীরে আমরা দুই বন্ধু থেকে হয়ে উঠি দুই প্রতিপক্ষ। বুঝলাম, ঠিক আছে, পুলিশ জিজ্ঞাসাবাদ করুক। আশা করি বন্দুকটা এবার পাওয়া যাবে। রাতের দিকে সবাই যখন নিজেদের মতো মেতে আছে, আয়েশা বেশ অনিমেষের সাথে কথা বলার চেষ্টা করছে। তাকে বেশ কয়েকবার হাবে ভাবে এটা বোঝানোর চেষ্টা করেছে যে সে তাকে ভালোবেসে ফেলেছে। তবে অনিমেষ সেসবে পাত্তা দেয়নি। উল্টে কৌশানী আর তার সম্পর্কের কথা বলে গেছে সে। আয়েশা চেষ্টা করেও নিজেকে শান্ত করতে পারছে না। ওর বারবার মনে হচ্ছে একটু ভালোবাসা কি ও পেতে পারে না। আজ অষ্টমী। সকালবেলা অঞ্জলি দিয়ে সবাই যে যার মতো মেতে আছে। মৃণালবাবু আদিত্যকে এসে বলেন, বলছি আয়েশাকে দেখেছো? না মানে অঞ্জলি দেবার পর যে কোথায় গেল কি জানি। না, আমি তো দেখিনি। ও আচ্ছা, ফোনটাও ধরছে না। কি যে করে না মেয়েটা। যাই হোক, বলছি বন্দুকের কোনো খোঁজ পেলে? না, এখনো পাইনি, তবে আশা করছি খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আচ্ছা, বেশ বেশ। এদিকে অনিমেষ ফোনে কথা বলছিল। এমন সময় আয়েশা এসে তার সামনে দাঁড়ায়। ওকে দেখে অনিমেষ ফোনটা রেখে দেয়। আয়েশা ধীর গলায় বলে, আই এম সরি, আসলে আমি জানতাম না তুমি কৌশানীকে ভালোবাসো। সত্যি বলতে আমি বারবার ভালোবাসার কাঙাল, তাই একটু পাগলামি করে ফেলেছি। আমাকে ভুল বুঝো না। আরে না, ঠিক আছে, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, আর কি চাই। যাক, শুনে ভালো লাগলো যে তুমি আমাকে ভুল বোঝোনি। আসলে সত্যি বলতে কি, আমি কোনো খারাপ মতলব নিয়ে তোমাকে আমার অনুভূতির কথা জানাইনি, জানো। আসলে নিজেদের অনুভূতির ওপরে আমাদের তো কোনো হাত থাকে না। আশা করি এই কথাটা তুমি মানবে, আর সেটা ভেবে না হয় আমাকে ক্ষমা করে দাও। কথাটা বলে ও আর কিছু না বলে পুজোর জায়গায় চলে যায়। সেখানে গিয়ে সবার সাথে আনন্দে মেতে ওঠে। ওকে দেখে যেন মনে হচ্ছে না যে একটু আগেই ওর চোখ দুটো ছলছল করছিল। বন্ধ একটা ঘরের কোণে বসে আছে একটা ছায়া মূর্তি। বাইরে থেকে তার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কখনো সে কাঁদছে, কখনো সে হাসছে, কখনো আবার রাগে চিৎকার করছে। না না, এটা হতে পারে না, হতে পারে না। সবাই আমায় ছেড়ে চলে যেতে পারে না। আমি কি দোষ করেছি যে সবাই আমায় ছেড়ে চলে যায়? কেন কেন বারবার আমার সাথে এরকম হয়? ছাড়বো না, কাউকে ছাড়বো না। যারা আমাকে ছেড়ে চলে যায়, যারা সব সময় আমাকে কষ্ট দেয়, এবার তাদের কষ্ট পাবার পাল্লা।
সবাইকে শেষ করে দেব, খুন করে ফেলবো আমি সবাইকে। শরীরের দলকে সমূলে বিনাশ করব, সবাইকে। এরপর সে বেরিয়ে পড়ে সেই ঘর থেকে। ধীরে ধীরে হেঁটে বাড়ির পেছনে থাকা বাগানটার দিকে যায়। জায়গাটা বেশ নিরিবিলি আর অন্ধকার, তাই তাকে কেউ লক্ষ্য করে না। বেশ খানিকক্ষণ হাঁটার পরে আরো দুটো ছায়ামূর্তিকে সে খুঁজে পায়। ধীরে ধীরে তাদের পিছু পিছু যেতে শুরু করে, যেন এদের জন্য এতক্ষণ ধরে সে অপেক্ষা করছিল। তারপর যখন তাদের সাথে তার দূরত্ব অনেকটা কমে আসে, তখন পোশাকের পকেট থেকে একটা ছুরি বের করে হাতের মুঠোয় শক্ত করে ধরে সে। এইবার শুধু সুযোগ বুঝে আক্রমণের অপেক্ষায়। সুযোগটা পেতে বেশিক্ষণ সময় লাগলো না তার। সামনের ছায়ামূর্তি দুটো যখন একে অপরের সাথে কথা বলায় মশগুল, তখন সেই ছুরি হাতে সে ঝাঁপিয়ে পড়ল একটা ছায়ামূর্তির ওপর। এমন আচমকা আক্রমণের জন্য তারা কেউ প্রস্তুত ছিল না, ফলে একজনের খুব জোরে আঘাত লাগে। মুখ বিকৃত করে সে আর্তনাদ করে ওঠে, মাগো, মরে গেলাম। উফ, অনিমেষ, কি হয়েছে তোর? কি হলো ব্যাপারটা? জানি না কৌশানী, পালা পালা এখান থেকে, নয়তো নয়তো ও তোকেও মেরে ফেলবে। আমি তোকে এই অবস্থায় একা ছেড়ে কোথাও যাব না। এরপর কেউ আর কোনো কথা বলার সুযোগ পায় না। তার আগেই ওই ছায়ামূর্তি আবারও তাদের উপর আক্রমণ করতে যায়। তবে কৌশানী এবার তার হাতটা শক্ত করে চেপে ধরে। তারপর হাতটা বেঁকিয়ে পিচ মোড়া করে ওই ছায়ামূর্তির কোমর লক্ষ্য করে সজোরে একটা লাথি মারে। সে ছিটকে গিয়ে পড়ে মাটিতে। এরপর সে উঠে আবার কৌশানীর ওপর হামলা চালায়। তবে এইবার কৌশানী তাকে আর কিছু করার সুযোগ না দিয়ে উল্টো পাল্টা ঘুষি চালাতে শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর সেই ছায়ামূর্তি এক প্রকার পরাজয় স্বীকার করে নেয়। আমার সাথে পাঙ্গা? মেরে হাত ভেঙে রেখে দেব। চল, এক্ষুনি তোকে পুলিশের হাতে তুলে দিই। কৌশানী পুলিশের কাছে পড়ে যাবে, আগে ওকে নিয়ে আদিত্যর কাছে চল। এরপর ওরা আর কেউ কোনো কথা না বলে সেই ছায়ামূর্তিটাকে টানতে টানতে বাড়ির ভেতরের দিকে নিয়ে যায়। তবে ওদের বেশি দূর যেতে হয় না। বাড়ির বাইরে আদিত্যর সাথে দেখা হয়ে যায়। আদিত্য ওদের আসতে দেখে কিছু বলতেই যাচ্ছিল, তবে ওদের সাথে আরো একজনকে দেখে একটু অবাক হয়। কৌশানী ওকে টানতে টানতে এনে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এবার তোমার চাঁদ বদনখানা দেখি তো, কে তুমি? কথাটা বলে এক টান দিয়ে ওর মুখের কাপড়টা সরিয়ে দেয়। তারপর ওকে দেখে অবাক হয়ে বলে ওঠে, আয়েশা, তুমি? তোমাকে আমি ভালো মেয়ে ভেবেছিলাম, আর তুমি কিনা শেষে। ছি, আমি কিছু করিনি, বিশ্বাস করো, আমি এরকম কিছু করতে চাইনি। একদম বাজে কথা বলবে না। কেন করলে এরকম? দেখো, আমি সব বলছি, তোমরা ভুল ভাবছো। ভুল ভাবছি? তুমি আমাদের উপর আক্রমণ করেছিলে। ওই ছুরিটা যদি বেকায়দায় লাগতো তাহলে কত বড় বিপত্তি ঘটতে পারতো তুমি জানো? ওর প্রাণহানি পর্যন্ত হতে পারতো। আর তুমি বলছো তুমি ইচ্ছে করে কিছু করোনি? আমি ওকে নয়, তোমাকে মারতে চেয়েছিলাম, কিন্তু অন্ধকারে বুঝতে পারিনি ওটা তুমি ছিলে না। বুঝতে পেরেছো? এই তো আসল কথা বেরিয়ে এসেছে। সত্যি আদিত্যদা, তোমার বাড়ির লোক কাকে বাড়িতে রেখেছে দেখো, একটা খুনিকে। অবশ্য ওদেরই বা কি দোষ? ওরা একটা মেয়ের ভালো চেয়েছিল, আর সে যে এরকম হবে কেই বা জানতো? হ্যাঁ, ভালো চাইতে গিয়ে আমার জীবনের সবচেয়ে বড় সর্বনাশটা করেছিল। মা বাবা আমাকে ছুঁড়ে ফেলে দেওয়ার পর
এমনিতেই আমার ছোটবেলাটা দুর্বিষহ হয়ে উঠেছিল, তার উপর এই বাড়ির কিছু মানুষরূপী নরপিশাচের জন্য সেই দুর্বিষহ জীবনটা আরো বেশি করে ভয়ঙ্কর হয়ে উঠেছিল। কি জানো তোমরা আমার সম্পর্কে? যারা তোমাকে আশ্রয় দিল তুমি তাদের সম্পর্কে এরকম কথা বলছো? এতটা স্বার্থপর তুমি কিভাবে হতে পারো? শোনো কৌশানী, কেউ কাউকে আশ্রয় দিলেই সেই মানুষটাকে সে কিনে নেয় না, বুঝেছো? আর আশ্রয় দিয়েছে বলেই সেই মানুষটার সাথে যা খুশি করতে পারে না তারা। এইসব হেয়ালি বন্ধ করে একটু পরিষ্কার করে বলবে ঠিক কি বলতে চাইছো তুমি? আবার তখন 8 কি 10 বছর বয়স। একটা অনাথ আশ্রম থেকে মৃণালবাবু একদিন গিয়ে আমাকে নিয়ে আসেন। ধীরে ধীরে এই বাড়ির মানুষেরা আমাকে মেনে নিতে শুরু করে। আমারও বেশ লাগতো। কখনো মনে হয়নি জানো এই বাড়িটা আমার নয়। তবে আমার কপালে বোধহয় সুখ বেশি দিন লেখা ছিল না। একদিন দুপুরবেলা, তখন বাড়িতে কেউ ছিল না। লক্ষ্মীনারায়ণ বাবু নিজের ঘরে বসে নিজের কিছু কাজ করছিলেন, আর আমি মৃণাল বাবুর ঘরে বসে ছবি আঁকছিলাম। এমন সময় দুটো হাত এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। তারপর কিছু বুঝে ওঠার আগেই সেই হাত আমার সারা শরীর জুড়ে খেলা করতে শুরু করলো। আমি ব্যথায় কোকিয়ে উঠলাম। আমার চিৎকার যেন তাকে আরো বেশি করে ইন্ধন দিতে লাগলো ওই কাজে। ওই ছোট বাচ্চা মেয়েটা সেদিন নিজের অজান্তেই ধর্ষণের শিকার হয়েছিল। জানো ওই হাতটা কার ছিল? ওই লক্ষ্মীনারায়ণ বাবুর। আমি পরে কাকি আর পিসি দুজনকেই এটা বলি, কিন্তু তারা নিজেদের সংসার বাঁচানোর জন্য, লোকলজ্জার হাত থেকে বাঁচার জন্য আমাকে চুপ করিয়ে দেয়। সেদিন আমিও ছোট ছিলাম, গড়িয়ে ঝাপটা মারার সাহস ছিল না আমার। এরপর এভাবেই চলতে থাকে এই অত্যাচার। পিসি সবটাই জানতো জানো। নিজের বরকে বাঁচানোর জন্য আমাকে এখান থেকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে গিয়েও বেশ কিছু ছেলের নোংরা প্রস্তাবের শিকার হই। তারপর একদিন একটা ছেলে আসে আমার জীবনে, দেবদূতের মতো। আমাকে বোঝায় সময় হয়েছে, প্রতিবাদ করতে হবে। কিন্তু ওই যে আমার কপালে সুখ সহ্য হয় না, তাই তার সাথে সম্পর্কটা বেশি দিন টিকিয়ে রাখতে পারলাম না। যখন সে জানলো আমি অনাথ, তখন সে আমার দিকে ফিরেও তাকাতো না। তবে সে আমার কাছে আজ দেবদূতের সমান, কারণ তার জন্যই আমি আজ প্রতিবাদ করতে শিখেছি। পঞ্চমীর দিন আমি যখন এখানে আসি, রাতের বেলা আমি দালানে পায়চারি করছিলাম। তখন আবারও ওই লোকটা আমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করে। আর তখন আমি আমার হাতের কাছে যে বন্দুকটা পেয়েছিলাম তার বাট দিয়ে ওর মাথায় দুটো বাড়ি মারি। তবে আমার বরাবর রক্ত দেখলে একটা অস্বস্তি হয়। আমি নিজেকে সামলাতে পারি না, নিজের কেমন পাগল পাগল মনে হয়। আমি আসলে রক্ত সহ্য করতে পারি না। সেদিনও তাই হয়েছিল। ওর মাথায় মারার পর যখন আমি রক্ত দেখেছিলাম, তখন আমার মধ্যে একটা পাগলামি জেগে ওঠে। আমি ওই বন্দুকটা নিয়ে এখান থেকে বেরিয়ে চলে যাই। তবে এবার আমি ঠিক করে নিয়েছি, এই লোকটাকে আমি শেষ করে ছাড়বো। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি আমার উপর হামলা কেন করলে? মানে কৌশানীকেই বা কেন মারতে চাইছিলে? কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, অথচ তুমি আমাকে কোনো রকম পাত্তা দিচ্ছিলে না। আমার মনে হয়েছিল যদি কৌশানী না থাকে তাহলে সমস্তটা ঠিক হয়ে যাবে। না, হবে না। কৌশানী আমার কাছে সারা জীবন একটা আলাদা জায়গা নিয়েছিল, আর ভবিষ্যতেও তাই থাকবে। আসলে তোমাদের জীবনের গল্পটা বেশ কিছুটা এক। কৌশানী নিজেও অনাথ, আর
আর ওকে ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। ওর বয়স তখন 8 কি 10 বছর ছিল। এরপর ও রাস্তায় ঘুরতে ঘুরতে একদিন একটা অনাথ আশ্রমের মহিলার কাছে পৌঁছয়। তিনি ওকে আশ্রমে নিয়ে যান। এরপর ওখান থেকে ও নিজে তৈরি করেছে। দেখো, এটা ঠিক যে লক্ষ্মীনারায়ণ বাবু তোমার সাথে যা করেছে তা অন্যায়, ওনার শাস্তি সত্যিই মৃত্যুদণ্ড, কিন্তু তাই বলে তুমি অন্য মানুষের ক্ষতি এভাবে করতে পারো না। অনিমেষ কথাটা বলে চুপ করার পর ওখানে একটা নীরবতা বিরাজ করতে থাকে। কিছুক্ষণ পরে এই নীরবতা কাটিয়ে আদিত্য বলে ওঠে, ওই দুটো লোককে কেন মারলে তুমি? ওরা তোমার কি ক্ষতি করেছিল? আদিত্যর এই প্রশ্ন শুনে অনিমেষ অবাক হয়ে যায়। ও কিছু বলতে যাচ্ছিল, তবে আদিত্য ওকে ইশারায় থামিয়ে দেয়। ওরা একা নয়, একাধিক মেয়ের সম্মানে হাত দিয়েছিল। কত মেয়েকে ওরা নষ্ট করেছে, তাদের চরিত্র কালি লাগিয়েছে, তোমাদের কোনো ধারণাই নেই। সেদিন আমি যখন রাতের বেলা কলকাতায় চলে যাবো বলে ঠিক করি, তখন থেকে রাস্তার মাঝে ওরা দুজন একটা মেয়েকে ঘিরে অসভ্যতামি করছে। তাই তখন আমার যাওয়া হয় না। ওকে তাড়া করতে করতে আমি গিয়ে পৌঁছই পুরনো একটা কারখানায়। জানো, আর একজন পালিয়ে গেছিল। ওই পুরনো কারখানায় গিয়ে তাই আগের লোকটাকে শেষ করি, তারপর যে পালিয়ে গেছিল তাকে ধরে খুন করে দিই। ভালো করেছি না? এই বলো না, এই ভালো করেছি না? এবার ওই লক্ষ্মীনারায়ণের পালা। চলো, ওকে মারবো আমি এবার। এবার ওর পালা। অসুর বিনাশ হবে এবার। অসুর, অসুর কেউ আটকাতে পারবে না। কেউ না, কেউ আটকাতে পারবে না। কেউ পারবে না, কেউ পারবে না। এটা বলে আয়েশা পাগলের মতো হাসতে থাকে। আদিত্যরা চুপ করে ওকে দেখতে থাকে। এতক্ষণ একটু সুযোগ পেয়ে অনিমেষ খুব আস্তে আস্তে বলে, তুই কি করে জানলি ওই খুনগুলো আয়েশা করেছে? জানতাম না, গেস করলাম। আসলে পিসে মশাইয়ের উপর ওর যে কারণে রাগ, ঠিক সেই কারণগুলোই দুটো লোকের সাথে মিলে যায়। তাই একটা গেস করেছিলাম আর সেটা মিলে গেল। সত্যি তোর বুদ্ধির তারিফ না করে পারা যায় না। তা তোর বিশ্বাস হলো তো যে কৌশানী লড়তে জানে? এটা আবার কিভাবে গেস করলি? ছুরির আঘাতটা বেশ ভালো মতোই লেগেছে। সুতরাং এই নিয়ে লড়াই করা তোর জন্য একটু চাপে। তার থেকেও বড় কথা, একটা মেয়ের সঙ্গে লড়াই করবি, এটা একটা অদ্ভুত লাগলো আমার, তাই এটা মনে হলো। তাছাড়া কৌশানীর হাতেও কেটে গেছে। ওই কথা বরং থাক। ওর এইরকম রুদ্ররূপ আমি কখনো দেখিনি এর আগে। আর ভগবানের কাছে প্রার্থনা করি এই রূপ যেন ভবিষ্যতেও দেখতে না হয়। আমার কাছে এই শান্তশিষ্ট মিষ্টি মেয়েটাই ভালো। ধীরে ধীরে অষ্টমী গিয়ে নবমীর সকাল আসে। আদিত্য থানায় গিয়ে জানায় সৌমেন বাবু নির্দোষ, আর অ্যালিবাই হিসাবে দেখানো হয় ওই খুনের রাতে উনি গ্রামের বাইরে ছিলেন। অবশ্য পুলিশ নিজেও এটা খোঁজ নিয়ে জানতে পেরেছিল। বড়বাবু আদিত্যকে জানায়, তুমি না এলেও সোমেন বাবুকে আজ ছেড়ে দেওয়া হতো। তবে দুঃখের বিষয় এই যে বন্দুকটা পাওয়া গেল না, আর আসল অপরাধীও ধরা পড়ল না। আমি আপনার বন্ধু স্থানীয় হয়ে একটা কথা বলছি, অপরাধী ধরা পড়েছে, বন্দুক পাওয়া গেছে, তবে আমার মতে সেই অপরাধীকে শাস্তি দেওয়া চলে না। আপনার কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে আপনি কেসটা ক্লোজ করে দিন। তা কিভাবে সম্ভব? আমি তাহলে লক্ষ্মীনারায়ণ বাবুকে কি বলবো? এটা না হয় আপনি আমার উপর ছেড়ে দিন, উনি নিজে এসে আপনাকে কথা জানিয়ে যাবেন। এরপর সে বাড়ি ফিরে যায়। সেখানে গিয়ে দেখে আয়েশা এখনো থম মেরে বসে আছে। ইতিমধ্যে কৌশানী গিয়ে আদিত্যর পিসিকে সবটা জানিয়েছিলেন। উনি সবটাই জানতেন, তবে নিজের সংসার বাঁচানোর জন্য
বারবার আয়েশাকে চুপ করিয়ে গেছেন। আয়েশা এখনো বিড়বিড় করে চলেছে, ওই লোকটাকে ছাড়বো না, ওই লোকটাকে ছাড়বো না। আমার জীবনটা নষ্ট করে দিল, আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিল। ছাড়বো না ওদের, ছাড়বো না, ছাড়বো না। আদিত্য বন্দুকটা এনে তুলে দেয় মৃণাল বাবুর হাতে। এমন সময় আয়েশা হঠাৎই কেঁদে ওঠে, তারপর বলতে থাকে, আরে তোর পুজো হয় অথচ আমার সাথে কেন এমন হয়? কেন এমন হয়? কেন কেন চুপ করে সবটা মানতে হবে? কেন অসুর বিনাশের অধিকার নেই আমার? কেন বল কেন? তাহলে কি ওই অসুর বিনাশের কাহিনী সব মিথ্যে, সব সাজানো? হ্যাঁ, সব সাজানো, সব সাজানো, বল না, সব সাজানো। কৌশানী ওকে সান্ত্বনা দেবার চেষ্টা করছিল। সেই সময় পিসি এসে বলে, আমি জানি আমি তোর সাথে যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না, তবুও তুই একটা কথা ভেবে দেখ, এইসব অসুরকে তুই যদি আইনি পথে শাস্তি দিতে চাস কিংবা অন্য কোনোভাবে শাস্তি দিতে চাস, তাহলে কিন্তু কাদাটা তোর গায়ে এসেই লাগবে। তাই এদের শাস্তি দিতে হবে নিজের হাতে। এই বলে মৃণাল বাবুর হাত থেকে বন্দুকটা নিয়ে লক্ষ্মীনারায়ণ বাবুকে মারতে থাকেন। সারা জীবন ধরে জমিয়ে রাখা সব রাগ ঘৃণা যেন বেরিয়ে আসছে। লক্ষ্মীনারায়ণ বাবু বাঁচার জন্য আর্তনাদ করতে থাকেন। বেশ কিছুক্ষণ মারার পর উনি চুপ করে ওখান থেকে চলে যান। কিছুক্ষণ পর একটা ব্যাগ এনে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, আর যেন কোনো দিনও তোমাকে আমি এই বাড়িতে না দেখি। আজ থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। আমি ভুলে যাব তুমি আমার স্বামী। যাও, বেরিয়ে যাও তুমি। তোমার মতো অসুরের জন্য এটুকু শাস্তি যথেষ্ট নয়। তবে তোমার শাস্তি আমি মায়ের হাতে ছেড়ে দিলাম। মা যদি সত্যি থেকে থাকেন তাহলে একদিন তুমি এর শাস্তি পাবে। যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। পুজোর পরিবেশটা পুরো নষ্ট হয়ে যায়। তবে এখন তো বসে থাকলে চলবে না। রাত পোহালেই দশমী, মা ফিরবেন নিজের বাড়িতে। তার আয়োজন শুরু হয়ে যায়। দেখতে দেখতে পুজো শেষ হয়ে দশমী চলে আসে। আজ আদিত্যরা ফিরে যাচ্ছে কলকাতা। বড়বাবু আরো দুবার জানার চেষ্টা করেছিল, আসল অপরাধী কে আর কেনই বা আপনি তাকে আড়াল করছেন, বলুন না। ওই যে চোখ বেঁধে বিচারদণ্ড দাঁড়িয়ে থাকে আর বলে আমি নিরপেক্ষ। আসলে ওই আদালতে সবার বিচার হয় না। চোখে বাঁধা কাপড় যে অনেক কিছু দেখতে দেয় না, আর তাই যথার্থ শাস্তিও হয় না। তাই এই প্রসঙ্গ বরং থাক। সব কেস কি সলভ হয়? এটাও না হয় তাই থাক, অমীমাংসিত।